নদিয়ার শান্তিপুর শহরে ভাঙা রাস উৎসবের মূল আকর্ষণ রাই রাজা। পৌরাণিক বিশ্বাস ও ঐতিহ্য জড়িয়ে থাকায় বিশেষ রীতি শুধুমাত্র শান্তিপুরেই দেখা যায়। চৈতন্য চরিতামৃত এবং শ্রীমদ্ ভাগবত অনুযায়ী দাপর যুগে বৃন্দাবনের রাসলীলায় শ্রীকৃষ্ণ ষোড়শ গোপিনীর সঙ্গে নৃত্যরত ছিলেন। সেই সময় মহাদেব গোপিনী রূপে রাস মঞ্চে প্রবেশ করলে শ্রীকৃষ্ণ তা শনাক্ত করে অন্তর্হিত হন। শ্রীকৃষ্ণ ছাড়া রাসলীলা অসম্পূর্ণ, তাই রাধাকেই রাসের রাজা হিসেবেই বরণ করা হয়। সেখান থেকেই রাই রাজা বা রাধিকা রাজার প্রথার উদ্ভব। এই ভাঙা রাস উৎসবে শান্তিপুরের প্রতিটি বিগ্রহ পরিবার রাই রাজাকে বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে নগর পরিক্রমায় অংশ করায়। বড় গোস্বামী, পাগলা গোস্বামী, রাসমুনিয়া গোস্বামী সহ বিভিন্ন বিগ্রহ পরিবার ও বারোয়ারি সংগঠন তাদের রাই রাজাকে সুসজ্জিত হাওয়াদায় তুলে শোভাযাত্রা বের করে। ব্রাহ্মণ পরিবারের পাশাপাশি অব্রাহ্মণ পরিবারও এই ঐতিহ্যে অংশগ্রহণ করে। পৌরাণিক রীতি অনুযায়ী শোভাযাত্রা রাই রাজা সাজাতে আগে সুন্দরী সুলক্ষণা কুমারী মেয়েদের নির্বাচন করা হতো। এখন নিয়ম কিছুটা শিথিল হয়েছে, তবে রাই রাজার শোভাযাত্রা এখনো শান্তিপুরবাসীর কাছে বিশেষ আবেগের উৎসব। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। শান্তিপুরের রাসের এক অন্যতম আকর্ষণ আমাদের রায় রাজা। এই রায় রাজার যদি ইতিহাস আমরা খুঁজি, দেখা যায় কোনো একবার শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে যান রাসমঞ্চ থেকে। তারপর তার সখীরা সবাই আকুল হয়ে যান, কৃষ্ণহারা হয়ে যান, কোথায় পাবো কৃষ্ণকে। তখন সবাই শাস্ত্র ঘেটে বা অন্যান্য নিয়ম থেকে জানতে পারেন যে কৃষ্ণ অন্তর্হিত হয়েছেন বিশেষ কারণে, কিন্তু এই স্থান এখন ফাঁকা রাখা যায় না। রাজা বিনা রাজ্য চলে না। কৃষ্ণ তো অলরেডি রাজা জন্মগত সূত্রে। সেই ধারণাকে মাথায় রেখে রায়কে সেদিনের জন্য রাজা করা হয়েছে কৃষ্ণহীন অবস্থায়। সেই ধারণাকে মাথায় রেখেই শান্তিপুরের গোস্বামী প্রভুরা তাদের শোভাযাত্রাতে রায় রাজাকে সামনে আনে। ধরা হয় যে একসময় শাক্তরাস নবদ্বীপে খুব বেশি মানুষের মনে প্রভাব ফেলেছিল, মানুষকে খুব আশা জাগিয়েছিল। শান্তিপুরে রাস ম্লান হয়ে আসছিল। সেই সময় গোস্বামী প্রভুরা এই ধারণাতে আসেন যে শান্তিপুরে একটা নতুন ভাগবতের ধারা আনা যায়। সেই ধারণাকে মাথায় রেখেই তারা রায় রাজার প্রচলন করে। পরবর্তীতে যে এই যে পুরস্কার বিতরণের যে ব্যবস্থা উৎসাহ দেওয়ার জন্য করা হলো, সেক্ষেত্রে একটা বিতর্ক দ্বারা বেঁধেছিল যেটা উচিত কি উচিত না, ধর্মীয় ভাবাবেগে ধাক্কা খাচ্ছে কিনা, কি মনে হয় আপনার? দেখুন, এটা পুরোটা আসলে একটা ধর্মীয় ভাবাবেগ। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি যেহেতু সেই দিনের জন্য সে রাধিকা এবং একসাথে রাজা, ঈশ্বরের সমতুল, ঈশ্বরকে বিচার করার শক্তি বোধহয় আমাদের মানুষের নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। আরেকটি বিষয়, ওই যে কুমারীকে বসানো হয় তার ক্ষেত্রে সে কি সেই বছরই বিয়ে হয় এরকম কোনো? হ্যাঁ, এটা একটা মজার বিষয়। আসলে একটা লোকপ্রবাদ হয়ে গেছে যে যেহেতু সুন্দরী মহিলাদের করা হয়, বাচ্চাদের করা হয়, তাকে এত সুন্দর দেখতে, মহিলাদের সাধারণত দেখতে সুন্দর হলে তাদের বিবাহের জন্য আহ্বান আসে। তো এক্ষেত্রে অনেকের হয়তো কোইন্সিডেন্টলি হঠাৎ করে এরকম ঘটে গেছে যে সুন্দর দেখতে এই মেয়েটিকে আমার বাড়ির বধূ করলে খুব ভালো হতো। সেটা ঘটে, সবার ক্ষেত্রে যেটা ঘটে তা না। এখন কমেছে কিছুটা প্রবণতা, তবে বয়স কম হলে মেয়েদের ক্ষেত্রে এটা তো হয় না। একটু যদি কেউ অধিক বয়স্কা হন তখন হয়। বয়সের কোনো নিয়ম আছে? সাধারণত আমরা বলি বালিকা, অর্থাৎ একদম বালিকা বয়সকে, যাতে সে কুমারীতে প্রবেশ না করে, কুমারী অবস্থাতে থাকা, বড় না হয়েছে সেই বয়সটাকে, অর্থাৎ 12-13 লিমিটটাকে। সেক্ষেত্রে তাকে উপোস বা অন্য কিছু? হ্যাঁ, অবশ্যই। যেহেতু সে আমাদের ইষ্টদেবের সামনে যাচ্ছেন এবং তাকে সেই দিনের জন্য রাধিকা রাজা বলা হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে, আগের দিন তাকে মানে সংযম করতে হয় এবং দিনের দিন পূর্ণ উপবাস থাকার নিয়ম। এবার খুব ছোট্ট বাচ্চারা হলে হয়তো জানি না, আমরা চেষ্টা করি মেনটেন করার, যে হয়তো বড় জোর জল পান করলো, মানে জলপানটা অনেক ক্ষেত্রে নিয়মিত হয়। সাধারণত উপবাস থাকার পুরোপুরি। কুমারী কি দ্বিতীয়বার বা তৃতীয়বার হতে পারে? এই ক্ষেত্রে কোনো লিমিট নেই। যদি সে সুন্দর দেখতে হয় বা অন্য বাড়ির একবারই তো হলো, কারোর পছন্দ হলো, এরকম হয়। এরকম কোনো নিয়ম নেই যে সে আবার হতে পারে। আপনার নাম পরিচয়? আমার নাম অদ্রিক গোস্বামী, আমি বড় গোস্বামী বাড়ি 14th বংশ।